ফুটবলের মতো গো জাতি জিবে একুলতে লাথি মারলে ওকুলে যায়, একুলতে লাথি মারলে একুলে আই। আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীন করে নেওয়ার জন্য অর্জন করতে বলতেছে আর কি, সবাই জেহাদ করার জন্য। 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে, কিন্তু আজ সেই আশ্রিতদের ভেতর থেকেই জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর সম্ভাবনার বীজ। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে একদল তরুণ রোহিঙ্গা, যারা নিজেদের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ ধরে রাখতে প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর শুরু হয় ভয়াবহ সেনা অভিযান। জাতিসংঘ যেটাকে গণহত্যা বলেছে, সেই অভিযানের ভয়ে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এরপরও থামেনি সেই স্রোত। আজ বাংলাদেশে অবস্থান করছে প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা। 6 বছর পেরিয়ে গেলেও তাদের ফেরা হয়নি, বরং তাদের মধ্যে এক অংশের মধ্যে জন্ম নিচ্ছে ক্ষোভ, হতাশা, এবং সেই হতাশা থেকেই তৈরি হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। তাদের অনেকেই এখন মনে করছেন ফেরার একমাত্র পথই হচ্ছে অস্ত্র ধারণ। বাংলাদেশে আশ্রয় নেওয়া তরুণ রোহিঙ্গাদের ভেতরে এখন ছড়িয়ে পড়ছে স্বাধীনতার স্বপ্নে উদ্বুদ্ধ এক ধরনের মনস্তত্ত্ব। এই তরুণেরা কেবল ক্যাম্পে বসে গল্পগুজব করছে না, তারা পরিকল্পনা করছে স্বাধীন আরাকান গড়ার। এর প্রমাণ মিলেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলার বিস্ফোরক এক প্রতিবেদনে। প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা তরুণরা এখন এক ধরনের সশস্ত্র আন্দোলনের রূপরেখা তৈরি করছে। ক্যাম্পের ভেতরে তারা নিজেদের সংগঠিত করছে, আর সীমান্ত পেরিয়ে রাখাইনে গোপনে নিচ্ছে প্রশিক্ষণ। বিবিসি জানিয়েছে, এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা ফের ক্যাম্পে ফিরে এসে অন্যদের অনুপ্রাণিত করছে। তারা যুদ্ধের প্রস্তুতির কথা খোলামেলা বলছে এবং প্রয়োজনে যুদ্ধ করে হলেও তারা রাখাইন অঞ্চল পুনরুদ্ধার করতে চায়। উখিয়া ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক বিবিসিকে সরাসরি বলেছেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত, আমরা স্বাধীনতা চাই, আরাকান আমাদের মাতৃভূমি। তাদের এই বার্তা শুধুই আবেগ নয়, বরং তা সুপরিকল্পিত এক কাঠামোর ইঙ্গিত দিচ্ছে, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। তথ্যসূত্র বলছে, কক্সবাজারের 33টি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের 1/3 তরুণ। এই বিপুল সংখ্যক তরুণদের একটা বড় অংশ এখন নতুন ধারার মতবাদে দীক্ষিত হচ্ছে। বিবিসি বলছে, ক্যাম্পের 4টি সক্রিয় গোষ্ঠী আরসা, আরএসও, ইসলামিক মাহাজ ও এআরএ, তারা সক্রিয়ভাবে সদস্য সংগ্রহ করছে। কেউ কেউ নিজেদের মধ্যে বিভাজন ভুলে এখন একত্রে কাজ শুরু করেছে। তাদের লক্ষ্য স্বাধীনতা। এই গোষ্ঠীগুলোর কার্যক্রম শুধু চুপি চুপি চালানো হচ্ছে না, তারা এখন এক ধরনের বৈধতা খোঁজার চেষ্টাও করছে। ধর্মীয় আদর্শ ব্যবহার করে তরুণদের বোঝানো হচ্ছে যে তাদের এই লড়াই জিহাদ, স্বাধীনতার জন্য এই যুদ্ধ এক ধর্মীয় দায়িত্ব। এই পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণ অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যের একটি লক্ষণীয় প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ আগে যারা নিজেদের মধ্যে কোন্দলে ব্যস্ত ছিল, তারা এখন একটি বৃহত্তর উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হচ্ছে। এই ঐক্য তৈরি করছে একটি সাংগঠনিক ভিত্তি, যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে আরও বড় কিছু গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইসিজি আরও জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো এখন শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা ক্যাম্পের বাইরে সীমান্ত অতিক্রম করে রাখাইনে গিয়েও প্রশিক্ষণ নিচ্ছে। তরুণ রোহিঙ্গারা 2-3 বছর ধরে সেই প্রশিক্ষণ নিচ্ছে এবং মাঝে মাঝে সেই এলাকার যুদ্ধেও অংশ নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ক্যাম্পে মাঝে মাঝেই দেখা যায় শত শত রোহিঙ্গা তরুণ শরীরচর্চা করছে, কারাতে প্র্যাকটিস করছে। এসব কার্যক্রমকে আগে হয়তো স্বাস্থ্য সচেতনতা বলা যেত, কিন্তু এখন এর পেছনে যে একটা গভীর প্রস্তুতি লুকিয়ে আছে সেটা অস্বীকার করার উপায় নেই। একাধিক স্থানীয় ও আন্তর্জাতিক সূত্র বলছে, এসব অনুশীলন আসলে সামরিক প্রশিক্ষণেরই অংশবিশেষ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, কিছু তরুণ সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে রাখাইনে, যেখানে তারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। প্রশিক্ষণ নিয়ে আবার ফিরে আসছে ক্যাম্পে। অর্থাৎ কেবল পরিকল্পনা নয়, এখন রীতিমতো অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এই অ্যাকশন যদি কোনোভাবে বাংলাদেশ সীমান্তে ছড়িয়ে পড়ে, তাহলে সে প্রভাব কতটা ভয়াবহ হবে তা অনুমান করাই কঠিন।
এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি বাংলাদেশ নতুন করে কোনো সংঘাতের মুখোমুখি হবে? যেসব ক্যাম্পে একসময় শুধু খাদ্য ও বাসস্থানের জন্য লাইন পড়ত, সেখানে আজ অস্ত্রের ছায়া। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। কেননা এই ছায়া এখন কেবল রাখাইনেই সীমাবদ্ধ নেই, তার ছায়া এসে পড়ছে বাংলাদেশের নিরাপত্তা নীতিতেও। তাহলে এই বিপুল জনসংখ্যার একটি অংশ যখন অস্ত্র হাতে নেওয়ার চিন্তায় এগিয়ে যাচ্ছে, তখন এর বিপরীতে বাংলাদেশের অবস্থান কি? বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট কার্যকলাপের কথা স্বীকার করেনি। বরং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সোজাসাপটা বলে দিয়েছেন, বাংলাদেশের টেরিটরিতে কোনো সশস্ত্র সংগঠনের অস্তিত্ব নেই। তার ভাষ্য অনুযায়ী যেসব সংগঠনের নাম উঠছে, যেমন আরসা বা আরএসও, সেগুলো মিয়ানমারে গঠিত। বাংলাদেশের ভেতরে তাদের কোনো কার্যক্রম সরকার অনুমোদন করে না, বরং তাদের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হয়েছে। এই বক্তব্য যেমন আশ্বস্ত করে, তেমনি এর বিপরীতে মাটির নিচে চলা প্রস্তুতিগুলোও প্রশ্ন তৈরি করছে। কারণ যেটা প্রকাশ্যে নেই সেটাই বেশি আশঙ্কাজনক। রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা দায়িত্বে থাকা এপিবিএন এর ডিআইজি প্রলয় সেলিম জানিয়েছেন, ক্যাম্পে মানবিক কাজ ছাড়া অন্য কিছু বরদাস্ত করা হবে না। নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। কিন্তু যত নজরদারি, তত বেশি চতুর হয়ে উঠছে এই সংগঠনগুলো। কারণ তারা জানে, বাংলাদেশের ভূখণ্ডে প্রকাশ্য কর্মকাণ্ড মানেই নিজেরাই ধরা পড়া। তাই সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকেই তারা নিচ্ছে প্রশিক্ষণ। এই প্রবণতা এখন বাংলাদেশের জন্য যেমন এক বিপরীতমুখী মানবিক দায়, তেমনি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। কেননা বাংলাদেশ একদিকে মানবিক দায়িত্ব পালনের নিদর্শন রেখে সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে এই একই আশ্রয় এখন যদি সশস্ত্র গোষ্ঠীর জন্মভূমি হয়ে দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। আর এই দুটানা মুহূর্তে রোহিঙ্গা তরুণদের মনোজগতে জন্ম নিচ্ছে নতুন এক মানসিকতা। আমরা কারো বোঝা নই, আমরা নিজেদের ভূখণ্ডের জন্য যুদ্ধ করতে চাই। এই মানসিকতা যেমন নিপীড়নের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত এক অভ্যুত্থান, তেমনি আশ্রয়দাতা রাষ্ট্রের নিরাপত্তার ভারসাম্যকেও এক ধাক্কায় অস্থিতিশীল করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই প্রস্তুতিগুলো দৃশ্যমান নয়। গোপনে চলছে পরিকল্পনা, সীমান্ত পেরিয়ে আসছে প্রশিক্ষণ, ক্যাম্পে ফিরছে নতুন সদস্য, ছড়িয়ে পড়ছে আদর্শিক প্রচার। এই অনুপাতে যদি পরিস্থিতি চলতেই থাকে, তাহলে বাংলাদেশে শুধু একটি মানবিক শরণার্থী সংকট থাকবে না, এর পেছনে গড়ে উঠবে একটি বিকল্প সশস্ত্র মডেল, যেটা শুধু রাখাইনে নয়, বাংলাদেশের অভ্যন্তরেও অস্থিরতা ছড়াতে পারে। যারা মনে করেন এই পরিস্থিতি শুধু মিয়ানমারকে কেন্দ্র করেই থাকবে, তারা বোধহয় ভুল করছেন। কারণ একবার যখন কোনো জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধ একটি প্রয়োজনীয়তা হিসেবে প্রথিত হয়, তখন সেই যুদ্ধ কেবল নির্দিষ্ট সীমারেখায় থাকে না। আর রোহিঙ্গা তরুণদের বর্তমান চিন্তাধারা দেখে মনে হচ্ছে, তারা নিজেদের আর শুধুই শরণার্থী ভাবছে না, তারা এখন নিজেদের একজন যোদ্ধা ভাবছে। এই মনস্তত্ত্ব বদলে দিতে না পারলে পুরো অঞ্চল এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে। এদিকে বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনী এই পরিস্থিতিকে যতই অস্বীকার করুক না কেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ক্যাম্পের ভেতরে এবং বাইরে অদ্ভুত তৎপরতা তারা প্রতিনিয়ত লক্ষ্য করছেন। কিছু কিছু সময় শোনা যাচ্ছে শারীরিক প্রশিক্ষণের আওয়াজ, রাতের অন্ধকারে কিছু দলের যাতায়াত কিংবা নতুন মুখের আগমন। এই ঘটনাগুলোকে আর বিচ্ছিন্ন হিসেবে দেখা যাচ্ছে না, বরং একটা সংহত রূপরেখার আভাস মিলছে। যারা ভেবেছিলেন রোহিঙ্গা সংকট শুধু কূটনীতির মধ্য দিয়ে সমাধান হবে, তারা হয়তো এখন ভাবছেন নতুন করে নিরাপত্তা কৌশল সাজাতে হবে। কারণ কূটনীতি ধীরে চলে, কিন্তু অস্ত্র চলে দ্রুত। আর এই দ্রুতগতির বিপরীতে যদি প্রতিরোধ না থাকে, তাহলে ঝুঁকি কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। এই মুহূর্তে বাংলাদেশের সামনে এক কঠিন বাস্তবতা, একদিকে মানবিক সহানুভূতি, আরেকদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা। রোহিঙ্গাদের সঙ্গে আচরণ করতে গিয়ে বাংলাদেশ বারবার বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি দরিদ্র দেশও উদারতার পরিচয় দিতে পারে। কিন্তু সেই উদারতাই যদি ভবিষ্যতের জন্য এক ঘুমন্ত আগ্নেয়গিরি হয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের সরকার, প্রশাসন এবং গোটা জাতি সবার জন্য তা এক নিঃশব্দ চ্যালেঞ্জ হয়ে যাবে।